জি স্যার। ওটা একদম ফিক্সড কিছু না। এখন কথা আছে আমি ধরো দিছি 10 থেকে 12, তোমার বইতে হয়তো আছে 12 থেকে 14, কারণ তুমি যদি লেখো 20 থেকে 25 বা 18 থেকে 20 তাহলে তো আর হবে না। 1-2 মিলিমাইক্রন ন্যানোমিটার এরকম কম বেশি থাকলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা গত ক্লাসে পড়ছি হচ্ছে শ্বেত রক্তকণিকার আন্ডারে পড়লাম হচ্ছে দানাদার যেটা আইটেম সেটা। দেখো এরকম পড়ছিলাম শ্বেত রক্তকণিকা। হ্যাঁ স্যার আমি বলো। একটু ঢাকা যাচ্ছি তো আজকে ক্লাসটা করতে পারবো না, আপনি একটু রেকর্ডিংটা গ্রুপে দিয়েন। রেকর্ড করতেছি, অসুবিধা নাই, রেকর্ড দিয়ে দেবো না। আচ্ছা, শ্বেত আচ্ছা, রক্তকণিকাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে দানাদার। দানাদার ছিল হচ্ছে যাকে আমরা একসাথে বলতাম গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট। এখন এই দানাদারের মধ্যে তিনটা ছিল। এক ছিল নিউট্রোফিল, তারপরে ছিল ইওসিনোফিল, তারপরে ছিল বেসোফিল। এটা হয়ে গেছে। এখন আজকে আমরা পড়বো অদানাদার। অদানাদারকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট। এখন তুমি শ্বেত রক্তকণিকার জন্য যদি 3 নাম্বার দাও, 1 2 3, লোহিত রক্ত সরি 2 নাম্বার দাও, লোহিত রক্তকণিকা যদি 1 দাও, শ্বেত যদি 2 দাও, জানি না কখন 1 দিছো, আমি তো জানি না। তাহলে এখন দানাদারের জন্য একটা নাম্বার দিছো কি সেটা, আর এটা হবে তার পরেরটা। এটা যদি ক দাও এটা হবে খ। এগুলো যদি রোমান 1 2 দাও দিতে পারো। তাহলে এখন এইটার আন্ডারে আবার ভাগ আছে। এটার আন্ডারে আবার দুইটা ভাগ আছে। একটা আছে লিম্ফোসাইট আর একটা আছে মনোসাইট। এবং এরা দুজনেই হচ্ছে এগুলো আজকে আমরা পড়বো। এরা দুজনেই হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে প্রথমে একটা নাম্বার দাও, খ বা 2 যে রকমেরই হোক। তোমরা কি নাম্বার আগে দিয়েছো, দানাদারের জন্য যে নাম্বার দিছো তার পরের নাম্বারটা দাও, দিয়ে লেখো অদানাদার শ্বেত রক্তকণিকা, ব্র্যাকেটে লেখো গ্রানুলোসাইট, লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। অদানাদার শ্বেত রক্তকণিকা বা গ্রানুলোসাইট কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। দিছো? জি স্যার দিছি। হাইফেন দিয়ে লেখো এই প্রকার শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না। এই প্রকার শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না। ঠিক আছে, জানলাম। আমরা একটু ছবি দেখে আসি। আমরা যেমন এর আগের দিন নিউট্রোফিল ইওসিনোফিল পড়ছিলাম, সেগুলোর একটু ছবি দেখছিলাম। আজকে আমরা আবার অদানাদার যে পড়বো লিম্ফোসাইট আর মনোসাইট, তাদের একটু ছবি দেখে আসতে চাই। স্ক্রিনে তোমাদের একটা ছবি আসছে। এটা ছিল হচ্ছে দানাদারের নিউট্রোফিল, এটা ছিল ইওসিনোফিল, এটা ছিল বেসোফিল। এখন আমরা আজকে পড়বো অদানাদার শ্বেত রক্তকণিকা। এখানে আছে দেখো অদানাদার শ্বেত রক্তকণিকা। এটার নাম হচ্ছে লিম্ফোসাইট, এটার নাম মনোসাইট, আর এটাকে বলা হয় ম্যাক্রোফাজ। এটা আবার এই মনোসাইট থেকে তৈরি হয়। মনোসাইটের মধ্যে একটা গ্রুপ আছে যারা শিরা ও ধমনীর আবরণ ভেদ করে বাইরে বের হয়ে গিয়ে সাইজে অনেক বড় হয়ে যায়, তখন তাদের বলা হয় ম্যাক্রোফাজ। তো যাই হোক, সেটা আমরা পড়বো। এখন আমাদের আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। আমরা একটা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞার মধ্যে বলেছি যে এই প্রকার শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না। এই কথাটা লেখা হয়েছে কিনা বলো। জি স্যার হয়েছে। দাঁড়ি এই প্রকার শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না, দাঁড়ি। সাথে লেখো অদানাদার শ্বেত রক্তকণিকা আবার 2 প্রকার, যথা আর এবার লেখো কতটুকু লেখা রোমান 1। হ্যাঁ স্যার কয় লাইন বলো। লেখাইছেন? লেখাইছি কয়লেন, এটা এসে জিজ্ঞেস করবে না তো। তুমি দেরি করছো কেন এতক্ষণ? স্যার নেটওয়ার্কে সমস্যা করে স্যার, বারবার বের করে দেয়। বের করে দেয়? লেখাইছি 2 লাইন মনে হয় লেখাইছি। সেটা জিজ্ঞেস করবে না, চুপচাপ থাকবা, তা নাহলে মনোযোগ নষ্ট হয়। লেখো এই প্রকার শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না। আচ্ছা, লেখো অদানাদার শ্বেত রক্তকণিকা আবার 2 প্রকার। রোমান 1 লেখো লিম্ফোসাইট। এই যে লিম্ফোসাইট, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। অদানাদার শ্বেত রক্তকণিকা আবার 2 প্রকার, যথা রোমান 1 লেখো লিম্ফোসাইট। লিখতে পারছো? জি স্যার লিখছি। লিখছো। এখন আমরা যখন
নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল লিখছিলাম, তখন একটা ক্যাটাগরি মেনটেন করছি না, উৎপত্তি, তারপরে সংখ্যা, তারপর হচ্ছে জীবনকাল, এরকম ক্যাটাগরি মেনটেন করছি না কি করি নাই? জি স্যার করছিলাম। করছিলাম। সেই অনুযায়ী আবার এখন লিখতে শুরু করব। লেখো নাম্বার 1 উৎপত্তি। সবার প্রথমে বোধহয় উৎপত্তি নাকি? জি স্যার। উৎপত্তি লেখো প্লিহা। প্লিহা মানে ইংরেজিতে বলা হয় স্প্লিন। আমাদের পরিপাকতন্ত্রে পাকস্থলীর ঠিক উপরে, ধরো পাকস্থলীটা তো দেখতে এরকম এরকম, এই পাকস্থলীর উপরে এখানে একটা এরকম টুপির মতো অঙ্গ আছে, এটাকে বলা হয় স্প্লিন বা প্লিহা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, ওটা থেকে এই লিম্ফোসাইট তৈরি হয়। লেখো প্লিহা যকৃৎ। যকৃৎ মানে কলিজা। প্লিহা যকৃৎ লাল অস্থি মজ্জা মানে হাড়ের ভেতরে যে বোন ম্যারো থাকে সেটার মধ্যে যে অংশটা লাল। প্লিহা, দেখো কি লিখতেছি, প্লিহা কমা যকৃৎ কমা লাল অস্থি মজ্জা এবং লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি কি কাকে বলে এটা সম্পর্কে তুমি জানো না, সেটা সম্পর্কে আমরা পড়বো অবশ্য আরো পরে। এই রক্তের গঠনটা পড়া শেষ হয়ে গেলে আমরা লসিকা পড়তে শুরু করব। লসিকা যাকে ইংরেজিতে বলা হয় লিম্ফ, এটা একটা সাদা বর্ণের তরল পদার্থ, এটা আমাদের দেহে প্রচুর পরিমাণে আছে। বুঝতে পারছো? আমাদের দেহে প্রচুর পরিমাণে লসিকা আছে এবং আমাদের দেহে কতগুলো বিশেষ স্থান আছে যে স্থানগুলো দিয়ে লসিকা উৎপন্ন হয়। যেমন আমাদের এই ঘাড়ের দুই পাশে, আমাদের বক্ষ অঞ্চলে, আমাদের হাতের বগলের এখানে, হাতের নিচের দিকে, পায়ের সংযোগস্থলে, এসব জায়গায় কতগুলো গ্রন্থি আছে যেগুলো দিয়ে এই লসিকা জিনিসটা উৎপন্ন হয়। লসিকা একটা সাদা রঙের তরল পদার্থ। এটা আমি বলি, অনেক সময় আমাদের হাতে পায়ে ফোস্কা পড়ে, অথবা দেখা গেল কি বলা যায়, অনেক সময় কোনো আঘাত লাগলে ফুলে ওঠে, ফোস্কা পড়ে, তখন ওইখানে ছিদ্র করলে একটা পানির মতো জিনিস বের হয়ে আসে, আসে নাকি আসে না? জি স্যার। ওই জিনিসটাই লসিকা, ওইটাই লসিকা। সারা দেহে এরকমের লসিকা থাকে 10 থেকে 12 লিটার। কোষের ফাঁকে ফাঁকে ওরা চলে, ওদের চলার জন্য আবার আলাদা লাইন আছে, ক্যানেল আছে, লসিকা বাহিকা বলে। তো এই যে লসিকা, আমাদের দেহের মধ্যে কতগুলো বিশেষ গ্রন্থি আছে যেখান থেকে এই লসিকা বা এই সাদা তরলটা বের হয়, উৎপন্ন হয়। সেই গ্রন্থি থেকেই কিন্তু এই লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকাও তৈরি হয়। তাহলে আমরা উৎপত্তির ওখানে লেখো প্লিহা যকৃৎ লাল অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। প্লিহা যকৃৎ লাল অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এই গেল উৎপত্তি। তারপরেরটা কি? তারপরের বৈশিষ্ট্য কি, কোনটা বলো? আকৃতি ও আয়তন। হ্যাঁ লেখো, একটা বুলেট দিয়ে তারপর এরকম লিখবা, ছোট করে একটা বুলেট দিবা, তারপর লেখো আকৃতি ও আয়তন। আকৃতি ও আয়তন কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। যদিও আকৃতি পরিবর্তনশীল, তবে অধিকাংশ সময় এরা গোল বা উপবৃত্তাকার হয়ে থাকে। যদিও আকৃতি পরিবর্তনশীল, তবে অধিকাংশ সময় এরা গোল বা উপবৃত্তাকার হয়ে থাকে। দাড়ি সাথে লেখো এদের গড় ব্যাস এদের গড় ব্যাস 7 মাইক্রোমিটার থেকে 14 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের গড় ব্যাস 7 মাইক্রোমিটার থেকে 14 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের গড় ব্যাস 7 মাইক্রোমিটার থেকে 14 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। লিখছো? জি স্যার। সাথে লেখো
যাদের আকৃতি ছোট, যেমন এই 7 এটা তো অনেক ছোট, আর 14 তো অনেক বড়। লেখো যাদের আকৃতি ছোট তাদের মাইক্রো, এবং যাদের আকৃতি বড় তাদের ম্যাক্রো লিম্ফোসাইট বলে। যাদের আকৃতি ছোট তাদের মাইক্রো, এবং যাদের আকৃতি বড় তাদের ম্যাক্রো লিম্ফোসাইট বলে। যাদের আকৃতি ছোট তাদের মাইক্রো, এবং যাদের আকৃতি বড় তাদের ম্যাক্রো লিম্ফোসাইট বলে। লিখতে পারছো? জি স্যার। গেল আকার আকৃতি বা আকৃতি আয়তন। তারপরের ক্যাটাগরির নাম বলো। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। হাইফেন দিয়ে লেখো এদের নিউক্লিয়াস অখণ্ডিত। এদের নিউক্লিয়াস অখণ্ডিত এবং কোষের প্রায় 80% জায়গা জুড়ে অবস্থান করে। একটা ছবি আঁকো। এটা ধরো একটা লিম্ফোসাইট। তুমি যদি দেখো তাহলে দেখবা এটার প্রায়, এই যে দেখো কোষটার প্রায় পুরোটা জুড়ে নিউক্লিয়াসটা, এই যে এদের নিউক্লিয়াস অখণ্ডিত এবং কোষের প্রায় 80% জায়গা জুড়ে অবস্থান করে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ধরো লিম্ফোসাইট। তার মানে দেখো নিউক্লিয়াসটা কত বড়। কোনো দানা আঁকা যাবে না, কারণ এরা অদানাদার। লেখো এদের নিউক্লিয়াস অখণ্ডিত এবং কোষের প্রায় 80% জায়গা জুড়ে অবস্থান করে। লিখতে পারছো? কি বলি, লিখেছো? জি স্যার। আচ্ছা, নিউক্লিয়াসের পরের ক্যাটাগরি বলো। সংখ্যা। সংখ্যা। সংখ্যা লেখো প্রতি এমএল রক্তে এদের সংখ্যা 1500 থেকে 2700। প্রতি এমএল রক্তে এদের সংখ্যা 1500 থেকে 2700। তারপরের ক্যাটাগরি বলো। জীবনকাল। জীবনকাল লেখো এদের জীবনকাল। কে যেন কি বলতে যাচ্ছিল বলো তো? স্যার জীবনকালটা বলছিল আর কি। হ্যাঁ, লেখো এদের জীবনকাল 1 সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। অনির্দিষ্ট আর কি। এদের জীবনকাল 1 সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। এমনকি একজন মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনও বাঁচতে পারে। এদের জীবনকাল স্যার 1 সপ্তাহ। ওই সংখ্যা এখানে এটা তোমার নেটে ডিস্টার্ব, শুনি না ভালো। সংখ্যা 1500 থেকে 2700। স্যার শুনি না তো, তোমার নেট খারাপ তো, আমি কি করব? লেখাইবেন না? হ্যাঁ, কোনটা? মেসেজে লিখে দিতে বলেন স্যার, মেসেজে লিখে দিন। ও কি বলছে বুঝলাম না তো। স্যার মনে হয় যে পার্সেন্টেজের কথাটা বলতে চাইছিল। ও আচ্ছা, পার্সেন্টেজের কথা বলবো সেটা। ও বুঝতে পারছি। তাহলে সেটা তো তোমরা মনে করো নাই। লেখো ওই সামনে লেখো। হ্যাঁ বুঝছি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। পার্সেন্টেজ হচ্ছে মানে টোটাল যে শ্বেত রক্তকণিকা তার সাপেক্ষে আর কি। 25%, মোট শ্বেত রক্তকণিকার 25%। ও একটা ভালো কথা বলছে, মনে না করলে তো এটা লেখা হইতো না। মোট শ্বেত রক্তকণিকার 25%। প্রতি এমএল রক্তে এদের সংখ্যা 1500 থেকে 2700, যা মোট শ্বেত রক্তকণিকার 25%। ইতি এটা বলতে চাইছিল ইতি নাকি? জি স্যার, সেটা বলতে চাইছিল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওইটাই ও লিখছে। ঠিক আছে, মেসেজ পাইছি। আচ্ছা, তারপরে লেখো সাথেই লেখো এদের জীবনকাল লেখো নিচে। জীবনকাল 1 সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। তারপরের আইটেমের নাম বলো। কাজ। কাজ। তবে এই কাজ লেখার আগে এখানে আবার একটা গুরুত্বপূর্ণ আইটেম আসবে।
কারণ এই লিম্ফোসাইটের আবার দুইটা প্রকারভেদ আছে, সেজন্য কাজের আগে আবার আরেকটা আইটেম এখানে অ্যাড করো, লেখো প্রকারভেদ। এটা নতুন আসবে, এটা লিম্ফোসাইটের ক্ষেত্রে আসবে, আদার্স পিছনে আসে নাই। লিম্ফোসাইটের আবার প্রকারভেদ আছে, সেটা লিখতে হবে এখানে। প্রকারভেদ কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, উৎপত্তির উপর ভিত্তি করে লিম্ফোসাইট দুই প্রকার, যথা লেখো এ বি সি ডি লেখা লাগবে নাকি? ক খ তো নাই হাতে, রোমানও নাই, তাহলে আর কি লিখবো? লেখো টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। পরে আরেকটা লিখবো, সেটা পরে, এটা এখন লিখবো না। এটা হচ্ছে বি লিম্ফোসাইট। দুইটা ধরন আছে, একটাকে বলে টি লিম্ফোসাইট যেটা এখন লিখবো, আর একটাকে লিখবো বি লিম্ফোসাইট। এখন এখানে কথা আছে, টি লিম্ফোসাইটের নাম টি লিম্ফোসাইট কেন হলো সেটা একটু বলার বিষয় আছে। টি লিম্ফোসাইট হচ্ছে, দেখো আমাদের যে শ্বাসনালী, হ্যাঁ আমাদের এই যে শ্বাসনালী যেটা দিয়ে আমরা শ্বাস নেই, এই শ্বাসনালীর এইখানে দুইটা গ্রন্থি আছে, যে গ্রন্থি থেকে খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন হরমোন বের হয়। এই গ্রন্থিকে বলে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি শ্বাসনালীটা যখন দুই ভাগে ভাগ হয়ে দুই ফুসফুসের দিকে যায়, তার ঠিক আগে এখানে থাইমাস গ্রন্থি নামে একটা গ্রন্থি আছে, দুই পাশে দুইটা আর কি, আমাদের শ্বাসনালীর দুই পাশে দুইটা। এই গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন নির্গত হয়, সেটা আলোচনার বিষয় না, কিন্তু এই গ্রন্থি থেকে শ্বেত রক্তকণিকাও তৈরি হয়। আমি তো উৎপত্তির মধ্যে লিখছি, থাইমাস গ্রন্থিকে একটা লসিকা গ্রন্থিও বলে অনেক সময়, আবার এটা হরমোনাল গ্রন্থিও বলে। এটা দিয়ে হরমোনও বের হয়, আবার লসিকাও বের হয়, আবার এটা দিয়ে শ্বেত রক্তকণিকাও বের হয়। খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থি। এখন এই লিম্ফোসাইটের মধ্যে, এখন যে লিম্ফোসাইটের কথা বলছি টি লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটটা দেহের বিভিন্ন জায়গায় তৈরি হয়। তৈরি হওয়ার পরে এই থাইমাস গ্রন্থির মধ্যে আইসা অবস্থান গ্রহণ করে, এইখানে এসে তারা ম্যাচুরিটি অর্জন করে এবং এইখানে তারা চুপচাপ বসে থাকে। এই জন্য যেহেতু থাইমাসের প্রথম অক্ষর টি, এই জন্য নাম রাখা হয়েছে টি লিম্ফোসাইট। তাহলে লেখো এই প্রকার লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট লিখে হাইফেন দিয়ে লেখো, এই প্রকার লিম্ফোসাইট এই প্রকার লিম্ফোসাইট দেহের বিভিন্ন লসিকা গ্রন্থিতে উৎপন্ন হয়, কিন্তু থাইমাস গ্রন্থিতে এসে পরিণতি লাভ করে। এই প্রকার লিম্ফোসাইট দেহের বিভিন্ন লসিকা গ্রন্থিতে উৎপন্ন হয় এবং থাইমাস গ্রন্থিতে এসে পরিণতি লাভ করে। এই প্রকার লিম্ফোসাইট দেহের বিভিন্ন লসিকা গ্রন্থিতে উৎপন্ন হয় এবং থাইমাস গ্রন্থিতে এসে পরিণতি লাভ করে। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার লেখো, নিচে লেখো এই বি, ছোট হাতের বি লেখো, তারপরে লেখো বি লিম্ফোসাইট। আমার হাতে রোমান 1 2 নাই, এই জন্য এবি দিতে বাধ্য হয়েছি। ক খাও মনে হয় আগেই শেষ করে ফেলেছি, তো এই জন্য এবি দিছি আর কি। তো এখানে ছোট হাতের বি, এটা হচ্ছে সংখ্যা বা নাম্বারের জন্য, আর লিম্ফোসাইটের নাম হচ্ছে বি লিম্ফোসাইট। এখন এই লিম্ফোসাইটের ব্যাপারে বলি, এদের নাম বি লিম্ফোসাইট হয়েছে কেন? এদেরকে তুমি সারা দেহে পাবা, দেহের মধ্যে যত জায়গায় লসিকা গ্রন্থি আছে সব জায়গায় পাবা, এমনকি রক্ত রসের মধ্যেও পাবা। কিন্তু এদের নাম বি দেওয়ার পিছনে কারণ হচ্ছে, পাখির দেহে প্রথম এদেরকে আবিষ্কার করা হয়েছে। পাখির দেহে একটা গ্রন্থি আছে, নাম বার্সা ফেব্রিসিয়াস। বার্সা ফেব্রিসিয়াস নামক একটা গ্রন্থি আছে পাখিতে, সেই গ্রন্থির মধ্যে প্রথম এই লিম্ফোসাইট আবিষ্কার করা হয়েছে। সেই জন্য বার্সার প্রথম অক্ষর বি, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে বি লিম্ফোসাইট। তাহলে এখন বি লিম্ফোসাইট কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো, এই প্রকার লিম্ফোসাইট দেহের সর্বত্র পাওয়া যায়, তবে পাখির বার্সা ফেব্রিসিয়াস নামক গ্রন্থিতে প্রথম আবিষ্কৃত হয়।
এই প্রকার লিম্ফোসাইট মানবদেহের সর্বত্র পাওয়া যায়, তবে পাখির বার্সা ফেব্রিসিয়াস গ্রন্থিতে প্রথম আবিষ্কৃত হয়। এই প্রকার লিম্ফোসাইট মানবদেহের সর্বত্র পাওয়া যায়, তবে পাখির বার্সা ফেব্রিসিয়াস গ্রন্থিতে প্রথম আবিষ্কৃত হয়। লিখতে পারছো? স্যার শেষটুকু আবার একটু বলবেন? এই প্রকার লিম্ফোসাইট দেহের সর্বত্র পাওয়া যায়, তবে পাখির বার্সা ফেব্রিসিয়াস গ্রন্থিতে প্রথম আবিষ্কৃত হয়। দাঁড়ি, ওই বার্সার প্রথম অক্ষর বি, সেজন্য এটার নাম রাখা হয়েছে বি লিম্ফোসাইট। তবে পাখির বার্সা ফেব্রিসিয়াস গ্রন্থিতে প্রথম আবিষ্কৃত হয়। দাঁড়ি, এবার নিচে লেখো কাজ। লেখো টি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থ ধ্বংস করে। টি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থ ধ্বংস করে। দাঁড়ি, সাথে লেখো বি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করতে পারে না। ফ্যাগোসাইটোসিস তো বোঝো, কাউকে চারদিক দিয়ে ঘিরে আস্তে আস্তে দেহের মধ্যে নিয়ে তাকে একদম ধ্বংস করে ফেলা, এটাকে বলে ফ্যাগোসাইটোসিস। তো টি লিম্ফোসাইটের ওখানে লিখছো যে টি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। বি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করতে পারে না, তবে অ্যান্টিবডি নামক প্রোটিন জাতীয় পদার্থ উৎপাদন করে। বি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করতে পারে না, তবে অ্যান্টিবডি নামক প্রোটিন জাতীয় পদার্থ উৎপাদন করে। দাঁড়ি, বি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করতে পারে না, তবে অ্যান্টিবডি নামক প্রোটিন জাতীয় পদার্থ উৎপাদন করে। দাঁড়ি, সাথে লেখো এই অ্যান্টিবডি ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থ ধ্বংস করে। তাহলে দেখলাম আমরা টি ডাইরেক্ট ফ্যাগোসাইটোসিস করে ধ্বংস করে, আর বি ডাইরেক্ট ফ্যাগোসাইটোসিস করতে পারে না, সে একটা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবায়োটিক বডি গিয়ে আবার ওই জীবাণুটাকে ধ্বংস করে, ইনডাইরেক্টলি আর কি কাজ করে। বি লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করতে পারে না, তবে অ্যান্টিবডি নামক প্রোটিন জাতীয় পদার্থ উৎপাদন করে। অ্যান্টিবডি জীবাণুকে ধ্বংস করে, ক্ষতিকর জীবাণু ও রাসায়নিক পদার্থ ধ্বংস করে। অ্যান্টিবডির উপরে তোমাদের আলাদা ক্লাস আছে, এই প্রাণীবিজ্ঞানেরই 11 নম্বর না কত 10 নম্বর চ্যাপ্টার প্রতিরক্ষা, মানবদেহের প্রতিরক্ষা, সেখানে তোমরা তোমার এই যে অ্যান্টিবডির গঠন, কাজ করার পদ্ধতিগুলো পড়বা। তাহলে লিখছো বি লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি উৎপাদন করে, এই অ্যান্টিবডি ক্ষতিকর জীবাণু রাসায়নিক পদার্থ ধ্বংস করে। লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের লিম্ফোসাইট শেষ হয়ে গেল, কাজ শেষের মাধ্যমে লিম্ফোসাইট শেষ হলো। এবার লেখো লিম্ফোসাইট লিখতে যদি রোমান 1 ব্যবহার করো, এবার লেখো রোমান 2 মনোসাইট। মনোসাইট লেখো। যথারীতি আগের মতোই আমরা প্রথমে লিখব উৎপত্তি, এবং উৎপত্তি অ্যাজ টু অ্যাজ লিম্ফোসাইট, অর্থাৎ প্লীহা, লসিকা গ্রন্থি, যকৃৎ এবং লাল অস্থিমজ্জা। যেরকম লিখছো ঠিক একই রকম ভাবে লেখো। এই যে প্লীহা, যকৃৎ, লাল অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। যেভাবে লিম্ফোসাইট হয় একই রকম ভাবে মনোসাইট উৎপন্ন হয়। প্লীহা, যকৃৎ, লাল অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। লিখছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, উৎপত্তির পরেরটা বলো। আকৃতি আকৃতি এবং আকৃতি আয়তন। আয়তন। হ্যাঁ লেখো, যদিও আকৃতি পরিবর্তনশীল, তবে অধিকাংশ সময়ে তারা গোলাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে। যদিও আকৃতি পরিবর্তনশীল, তবে অধিকাংশ ক্ষেত্রে তারা গোল বা উপবৃত্তাকার হয়ে থাকে। যেভাবে লেখো, এই লাইনটা কমন, এটা শ্বেত রক্তকণিকার সব ক্ষেত্রে কমন।
যদিও আকৃতি পরিবর্তনশীল, তবে অধিকাংশ ক্ষেত্রে এরা গোল বা উপবৃত্তাকার হয়ে থাকে। লিখছ? জি এদের স্যার। গড় ব্যাস, এদের গড় ব্যাস 10 মাইক্রোমিটার থেকে 20 মাইক্রোমিটার, 10 মাইক্রোমিটার থেকে 20 মাইক্রোমিটার। এদের গড় ব্যাস 10 মাইক্রোমিটার থেকে 20 মাইক্রোমিটার। এখানে আরেকটা কথা লিখতে হবে, লিখতে পারছো? জি স্যার, হয়েছে ওই পর্যন্ত। অনেক সময় কিছু মনোসাইট, ওর সাথেই লেখো, অনেক সময় কিছু মনোসাইট শিরা ও ধমনীর আবরণ ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং আকৃতি 3-4 গুণ বৃদ্ধি পায়, 3 থেকে 4 গুণ বৃদ্ধি পায়, কমা, তখন এদেরকে ম্যাক্রোফাজ বলে। অনেক সময় কিছু মনোসাইট শিরা ও ধমনীর আবরণ ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং আকৃতি 3 থেকে 4 গুণ বৃদ্ধি পায়, তখন এদেরকে ম্যাক্রোফাজ বলে। লিখতে পারছো? অনেক সময় কিছু মনোসাইট শিরা ও ধমনীর আবরণ ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং আকৃতি 3 থেকে 4 গুণ বৃদ্ধি পায়, তখন এদেরকে ম্যাক্রোফাজ বলে। লিখছো? জি স্যার, হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার তারপরের আইটেম বলো, আকার আকৃতির পরের আইটেম বলো। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। দেখো, এদের নিউক্লিয়াস অখণ্ডিত, এদের নিউক্লিয়াস অখণ্ডিত, কমা, এদের নিউক্লিয়াস অখণ্ডিত, কমা, কোষের 20 থেকে 30% জায়গা জুড়ে অবস্থান করে। কোষের 20 থেকে 30% জায়গা জুড়ে অবস্থান করে। আগেরটার মতো ওরকম না, অত 80% না, কোষের 20 থেকে 30% জায়গা জুড়ে অবস্থান করে। নিউক্লিয়াস অখণ্ডিত, কোষের 20 থেকে 30% জায়গা জুড়ে অবস্থান করে এবং দেখতে, এবার একটা ছবি না আঁকলে তো হয় না, ডান পাশে একটা ছবি রাখো, মনোসাইটের ছবি আঁকো এরকম। স্যার খাতাটা একটু উপরের দিকে নিয়ে স্যার। এবং দেখতে অনেকটা অশ্বক্ষুরাকার, ঘোড়ার খুরের মতো। অশ্ব মানে ঘোড়া, খুর ঘোড়ার খুরের মতো, দেখতে অনেকটা অশ্বক্ষুরাকার। এদের নিউক্লিয়াস অখণ্ডিত, কোষের 20 থেকে 30% জায়গা জুড়ে অবস্থান করে এবং দেখতে অনেকটা অশ্বক্ষুরাকার। এই যে এটাই নিউক্লিয়াস। স্যার, এদের মধ্যে কি লাইসোজোম থাকে, কোন মানে কিভাবে? কাদের মধ্যে স্যার এই যে শ্বেত রক্তকণিকা গুলোর মধ্যে থাকবে? সাইটোপ্লাজমের মধ্যে ছোট থলির মতো, অসুবিধা কি? ছোট ছোট থলির মতো, যার ভিতরে লাইটিক এনজাইম থাকবে, বিগলনকারী, এগুলোই লাইসোজোম। কোষের মধ্যে তো অন্যান্য অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তাই না? আছে না? গলজি বডি নাই শুধু। রাইবোজোম আছে, এগুলো তো আছে, অসুবিধা কি? আচ্ছা, লিখছ? স্যার উপরে এগুলো কি দিছেন স্যার? কোনটা? এগুলা? হ্যাঁ হ্যাঁ। এগুলো দেয়া লাগবে না, এগুলো ও যে বললো না লাইসোজোম কিভাবে থাকে সেটা দেখানোর জন্য আসছে, ও এগুলো আচ্ছা দেওয়ার ঠিক দরকার আছে। নেই। আচ্ছা, কি লিখছো? লাইনটা, কথাটা কি লিখলা? এদের নিউক্লিয়াস অখণ্ডিত, কোষের প্রায় 20 থেকে 30% জায়গা জুড়ে অবস্থান করে এবং দেখতে অনেকটা অশ্বক্ষুরাকার। লিখছো? জি স্যার। জি স্যার। তারপরেরটা বলো, তারপরের আইটেম বলো, নিউক্লিয়াসের পরের আইটেম বলো। সংখ্যা। সংখ্যা।
প্রতি ml রক্তে এদের সংখ্যা 350 থেকে 800। প্রতি ml রক্তে এদের সংখ্যা 350 থেকে 800। স্যার পার্সেন্টেজ? যা মোট শ্বেত রক্তকণিকার 3 থেকে 4%। পার্সেন্ট সবগুলো দিছি। নিউট্রোফিল কত পার্সেন্ট বলো? নিউট্রোফিল কত? 70। জি স্যার 70% দিয়েছিলেন। ইওসিনোফিল বলো? স্যার 2 থেকে 5%। 5%। 2 থেকে 5%। তারপর বেসোফিল? স্যার এটা 0.5%। 0.5% গেল। তারপর এখন লিম্ফোসাইট 25% আর মনোসাইট 3 থেকে 4%। ওই সব মিলায় 100 হবে আর কি। এখন বলতে পারো যে স্যার সবকটা যোগ করলে দেখি আবার 100 বেশি হয়ে যায়। এখানে 70 আর এই যদি 25 95 আর এখানে যদি 5 ধরো, এটা তো আপ ডাউন করে, বুঝো নাই? এখানে যে 5 সবসময় 5 হবে, 2ও তো হতে পারে, 3ও তো হতে পারে, 4ও তো হতে পারে। আবার এটা 4% আপ ডাউন করে তো এগুলো। হ্যাঁ আপ ডাউন করে, হ্যাঁ সেগুলো পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে। হ্যাঁ পার্সেন্ট। এই জন্য এটা 3 থেকে 4% লেখো। লিখছো? জি মনোসাইট। স্যার। জি স্যার। তারপরের আইটেম বলো সংখ্যা, তারপরের আইটেম বলো। জীবনকাল? এদের জীবনকাল 2 থেকে 4 দিন। এবার তারপরের আইটেম বলো। কাজ। কাজ। শোনো, মনোসাইটের কাজ 2 রকম। এক হচ্ছে সে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে খেয়ে ফেলতে পারে। আরেকটা কাজ সে করে, সেটা হচ্ছে এই যে রক্তের মধ্যে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ ভাসতে থাকে। ধরো রক্তের মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়া যদি কেউ মারে, কোনো একটা ভাইরাস যদি কেউ মারে, তাহলে তার দেহাবরণ একটা বর্জ্য হিসেবে রক্তের মধ্যে ভাসতে পারে। সোজা কথা, একটা নদীর ভিতরে কি বিভিন্ন রকমের আবর্জনা আগাছা ভাসতে থাকে না? ময়লা আবর্জনা, বোতল, পানির প্লাস্টিক এসব ফেলি না আমরা? কি বলি? জি স্যার। আমাদের দেহে, সারা দেহে যে শিরা বা ধমনী গুলো আছে, তার মধ্যে যে রক্ত চলমান আছে, এই রক্তের মধ্যে ওরকমের কিছু বর্জ্য পদার্থ ভাসতে থাকে। এই ভাসমান বর্জ্যগুলোকে কালেক্ট করে ধ্বংস করে মনোসাইট। এই জন্য মনোসাইটের আরেকটা নাম আছে, সেই কথাগুলো এখন কাজের মধ্যে লিখবো। লেখো রাবিশ কালেক্টিং সেল। এই কথাটা আনবো আমরা নোটে, রাবিশ কালেক্টিং সেল। এখন কাজ লেখো। মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে পারে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে পারে। দাঁড়ি। এছাড়াও রক্তে ভাসমান বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ ধ্বংস করে বলে মনোসাইটকে রাবিশ কালেক্টিং সেল বলে। এছাড়াও রক্তে ভাসমান বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ ধ্বংস করে বলে মনোসাইটকে রাবিশ কালেক্টিং সেল বলে। এছাড়াও রক্তে ভাসমান বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ ধ্বংস করে বলে মনোসাইটকে রাবিশ কালেক্টিং সেল বলে। লিখছো? কথা বলো, লিখছো কিনা? জি স্যার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের মনোসাইট হয়ে গেল। এবার আমাদের লিখতে হবে কি জানো? অনুচক্রিকা। আমাদের শ্বেত রক্তকণিকা শেষ হয়ে গেল। স্যার আরেকটা দেখাইছিলেন না শ্বেত রক্তকণিকার? 3টা যে থাকে স্যার, এই যে আরেকটা কি জানো? না লিম্ফোসাইট আর মনোসাইট। আর এখানে দানাদারের ছিল নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। এই তো এই 5টা। ওই ম্যাক্রোফাজ তো হচ্ছে, বলছি তো, ওই যে মনোসাইটের ভেতরে যেখানে আকৃতি, সেখানে ম্যাক্রোফাজের কথা বলে আসছি তো। জি স্যার। ও আচ্ছা। যে আকৃতি বড় হয়ে গেলেই তো তাকে ম্যাক্রোফাজ বলে, ওটা আকার আকৃতির মধ্যে বলে আসছি। জি স্যার পাইছি। আচ্ছা, তাহলে আমাদের শ্বেত রক্তকণিকা শেষ হয়ে গেল।
আমরা তো জানি রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। তাহলে লোহিত রক্তকণিকার জন্য যদি 1 দাও, শ্বেত রক্তকণিকা যদি 2 দাও, এখন অনুচক্রিকার জন্য দিবা 3। ঠিক বলছি আমি? জি স্যার। জি স্যার। 3 নম্বরে লেখো অনুচক্রিকা। অনুচক্রিকা অনুচক্রিকাকে বায়োলজিতে বলা হয় থ্রম্বোসাইট, আর ইংরেজিতে বলা হয় প্লাটিলেট। এগুলো একেবারে ছোট্ট ছোট্ট, লম্বা লম্বা, বহুভুজাকার এরকম টাইপের। এগুলো সাধারণত গোল হয় না তেমন একটা, দণ্ডাকার, ডিম্বাকার, এরকম বহুভুজাকার এরকম হয়। এবং এগুলোর কোনো নিউক্লিয়াস থাকে না, এবং এগুলোর কোনো রঙও থাকে না, বর্ণহীন এবং নিউক্লিয়াস বিহীন। একটু ছবি দেখে আসি। এই যে দেখো প্লাটিলেট, খুব ছোট ছোট, বুঝছো? দেখছো, বুঝছো? জি স্যার। এবার লেখো রক্তর অনুচক্রিকা কথাটা লিখে আন্ডারলাইন করে আইপেন দাও। রক্তরসে ভাসমান, বর্ণহীন, কমা অতি ক্ষুদ্র, কমা নিউক্লিয়াস বিহীন রক্ত কণিকা সমূহকে অনুচক্রিকা বলে। রক্ত কণিকা সমূহকে অনুচক্রিকা বলে। রক্তরসে ভাসমান, বর্ণহীন, অতি ক্ষুদ্র, নিউক্লিয়াস বিহীন রক্ত কণিকা সমূহকে অনুচক্রিকা বলে। লিখতে পারছো? জি স্যার। এবার নিচে লেখো উৎপত্তি। ও সরি, নিউক্লিয়াস তো থাকবে না, উৎপত্তি লেখো। নিউক্লিয়াস থাকবে না কিন্তু, সরি। উৎপত্তি লেখো, উৎপত্তি। জি স্যার। লেখো লাল অস্থি মজ্জায় বিদ্যমান, লাল অস্থি মজ্জায় বিদ্যমান, এই শব্দটা লেখো মেগা ক্যারিওসাইট নামক কোষ থেকে এরা উৎপন্ন হয়। লাল অস্থিমজ্জায় বিদ্যমান মেগা ক্যারিওসাইট নামক কোষ থেকে এরা উৎপন্ন হয়। লাল অস্থিমজ্জায় বিদ্যমান মেগা ক্যারিওসাইট নামক কোষ থেকে এরা উৎপন্ন হয়। লাল অস্থিমজ্জায় বিদ্যমান মেগা ক্যারিওসাইট নামক কোষ থেকে এরা উৎপন্ন হয়। লিখছি স্যার। উৎপত্তির পরের আইটেম বলো। আকার ও তৃতীয় আয়তন। হ্যাঁ, আকৃতি ও আয়তন, হ্যাঁ লেখো, অসুবিধা নাই। লেখো এরা সাধারণত ডিম্বাকার, দণ্ডাকার বা বহুভুজাকার হয়ে থাকে। এদের কিন্তু আকৃতি পরিবর্তনশীল না, মনে রেখো। একমাত্র শ্বেত রক্তকণিকার আকৃতি পরিবর্তনশীল। এরা সাধারণত ডিম্বাকার, দণ্ডাকার বা বহুভুজাকার হয়ে থাকে। দাড়ি সাথে লেখো এদের গড় ব্যাস 2 থেকে 5 মাইক্রোমিটার। এদের গড় ব্যাস 2 থেকে 5 মাইক্রোমিটার। গেল আকৃতি আয়তন। তারপরের আইটেম বলো। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। হ্যাঁ, নিউক্লিয়াস ও নিউক্লিয়াস সাইটোপ্লাজম। ও সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, এদের কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম স্বচ্ছ ও বর্ণহীন। এটা লেখো, নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম স্বচ্ছ ও বর্ণহীন। এই কথাটা কিন্তু ওই শ্বেত রক্তকণিকার ওখানেও লিখতে পারতাম, সাইটোপ্লাজম স্বচ্ছ ও বর্ণহীন। এই কথাটা এর আগেও লেখা যেত, কিন্তু অনেক ক্ষেত্রে মনে ছিল না, তাই লেখা হয় নাই। এখানে লিখতে পারো নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম স্বচ্ছ ও বর্ণহীন।
গেল। এর পরের আইটেম বলো। সংখ্যা। প্রতি ml রক্তে এদের সংখ্যা 2.5 থেকে 5 লক্ষ। প্রতি ml রক্তে এদের সংখ্যা 2.5 থেকে 5 লক্ষ। তারপরেরটা বলো। জীবনকাল। এদের জীবনকাল 5 থেকে 10 দিন। এদের জীবনকাল 5 থেকে 10 দিন। পরের আইটেম বলো। কাজ। আর কাজ। কাজ। লেখো এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবং দেহের কোথাও কেটে গেলে এই শব্দটা লেখো, সেরাটোনিন নামক পদার্থ উৎপাদন করে শিরা ও ধমনী সংকুচিত করে রক্তপাত বন্ধে সাহায্য করে। সেরাটোনিন নামক পদার্থ উৎপাদন করে শিরা ও ধমনী সংকুচিত করে রক্তপাত বন্ধে সাহায্য করে। এক হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর 2 হচ্ছে সেরাটোনিন নামক একটা পদার্থ উৎপাদন করে, যে পদার্থটার কাজ হচ্ছে শিরা ও ধমনীকে সংকুচিত করে ফেলা, তখন আর ওইখান থেকে রক্ত বেশি একটা বের হতে পারে না। সেরাটোনিন নামক পদার্থ উৎপাদন করে রক্তপাত বন্ধে সাহায্য করে। সেরাটোনিন নামক পদার্থ উৎপাদন করে রক্তপাত বন্ধে সাহায্য করে। লিখতে পারছো কিনা বলো। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের অনুচক্রিকা লেখার সাথে সাথে রক্তের গঠন লেখা শেষ হয়ে গেল। সবার প্রথমে আমরা রক্তরস বলেছিলাম, তারপরে হচ্ছে আমরা রক্তকণিকা সম্পর্কে বলতে শুরু করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা পড়লাম। এখানে বিভিন্ন রকমের তথ্য আমাদের আছে, আকার আকৃতি সম্পর্কে আছে, নিউক্লিয়াস সম্পর্কে আছে, জীবনকাল সম্পর্কে আছে, প্রতি ml রক্তে থাকে কতগুলো সেগুলো আছে। এগুলো প্রত্যেকটা একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। কাজ কি, কে হিস্টামিন উৎপাদন করে, কে তোমার হেপারিন উৎপাদন করে, এগুলো সম্পর্কে বিভিন্ন রকমের কথা আমরা বলেছি। কে ফ্যাগোসাইটোসিস করে, কে অ্যান্টিবডি উৎপাদন করে, অনেক কথা বলা হয়েছে। আমার অনুরোধ থাকবে এই পুরো রক্তের গঠনটা খুব ভালো করে পড়বা মন দিয়ে। এটা কিন্তু পরীক্ষা আসবে, যে কোনো পার্শিয়ালিও আসতে পারে, আবার টোটালিও আসতে পারে, আবার ভেতর থেকে এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক অনুধাবনও আসতে পারে। ভালো করে পড়বা, এটা আমার অনুরোধ থাকবে। এখন আমরা পড়বো রক্ততঞ্চন। স্টার চিহ্ন দাও। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে একটা প্রশ্ন প্রায় আসে যে রক্ত তরল রাখতে সাহায্য করে কোনটা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? রক্ত তরল রাখতে সাহায্য করে হচ্ছে হেপারিন, আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো এখন বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার একটা কথা ছিল। কি স্যার ওই যে না ইওসিনোফিলের যে এইটা ব্যাচটা, স্যার ব্যাচটা হলো বইয়ের সাথে তো একেবারে মেলে না স্যার। আমাদের এই আপনি যেটা লেখা আছে ওখানে তো 10 থেকে 12 দেওয়া, আর বইতে 12 থেকে 17 দেওয়া স্যার, অনেক ডিস্টেন্স তো স্যার। 12 থেকে 17 দিছে কোন বইতে? হ্যাঁ স্যার, ওই আর হাসান স্যারের বইতে। না হাসান হাসান স্যারের না, না তো, আজমল। আজমল স্যারের বইতে, আজমল স্যারের বইতে। আচ্ছা, ব্যাসোফিল না, ইওসিনোফিল স্যার। ওটা ইওসিনোফিল। জি স্যার। ইওসিনোফিল আমি লেখাইছি 10 থেকে 12 মাইক্রোমিটার ব্যাস। জি স্যার। সমস্যা হলে গুগল করে দেখো, গুগল করে দেখবা, যখনই কনফিউশন লাগবে তখন একটু গুগল করবা। আমি আরেকটা বই বার করতেছি, তোমার হাতে সময় থাকলে তুমি গুগল করো।
ডায়ামিটার অফ ওকে ইওসিনোফিল লিখে সার্চ দাও, ডায়ামিটার অফ ইওসিনোফিল লিখে সার্চ দিলে বের হয়ে আসবে। আমি এখানে আরো বই আছে, আমি আরেকটা বই বের করে দেখতেছি কোনটা ইওসিনোফিল না 10 থেকে 12। আমার কাছে যে বই আছে এখানে দুইটা আছে, বই দুইটা খুললাম, দুটার মধ্যে 10 থেকে 12 আছে। মাজেদাও 10 থেকে 12, আর একটা রাইটারের বই আছে এখানে, এটা আশরাফুদ্দিন, এখানেও 10 থেকে 12। তুমি তারপরে লাগলে গুগল করে দেখো। আচ্ছা স্যার। ঠিক আছে, এবার আমরা লিখবো রক্ততঞ্চন। আচ্ছা, আসলে রক্ততঞ্চন মানে কি জানো? স্যার ওইটা রক্ততঞ্চন গুগলে 12 থেকে 17ই দেওয়া। 12 থেকে 17? জি স্যার। তাহলে তো ওইটাই লিখতে হবে, বইয়ে এত ডিফারেন্স দিয়ে রাখছে কেন? 10 থেকে 12 আর 12 থেকে 17 তো অনেক টু মাচ ডিফারেন্স। জি তাহলে স্যার, ওইটা দিয়ে এই দাও। কারণে সমস্যা। হ্যাঁ, তাহলে দিয়ে দাও। ওই জন্যই তো যখন কোথাও কনফিউশন অ্যারাইজ করবে গুগল করে দেখবা, গুগলে তো নির্ভর করা যায় যে সঠিক তথ্যটা আছে। অনেক ক্ষেত্রে ঝামেলা থাকে, তারপরও নির্ভর করা যায় মোটামুটি। তাহলে 10 থেকে 17 লিখে রাখো। আচ্ছা, এখন শোনো, আমি একটা কথা বলেছি এইমাত্র, রক্ততঞ্চন। রক্ততঞ্চন আসলে কাকে বলে? রক্ত যে জমাট বেঁধে যায় এটাকেই বলে রক্ততঞ্চন। এখন এর পেছনে কারণ আছে, সে কারণটা তো আমরা পড়বো। কিন্তু রক্ত যখন জমাট বাঁধে তখন কিন্তু ওইখানকার রক্তটা একদম ঘন হয়ে যায়, জেলির মতো হয়ে যায়, ঠিক কিনা বলো? জি স্যার। এবং রক্ত তখনই জমাট বাঁধে যখন রক্তের সাথে বাতাসের সংস্পর্শ হয়। তবে দেহের মধ্যেও অনেক সময় রক্ত জমাট বাঁধে, সেটা অবশ্য রোগ, যেটাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। তো আমরা রক্ততঞ্চনের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। লেখো রক্ততঞ্চন। লেখো দেহের কোথাও কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে দেহের কোথাও কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে রক্ত ঘন জেলির মতো দেহের কোথাও কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে, দেহের কোথাও কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে রক্ত ঘন জেলির মতো পদার্থে পরিণত হয়। দেহের কোথাও কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে রক্ত ঘন জেলির মতো পদার্থে পরিণত হয়। যাকে রক্ততঞ্চন বলে। ছবি তুলতে চাই কিন্তু ছায়া পড়ে, তুলতে পারছি না। লিখতে পারছো? জি জি স্যার। স্যার। লাইনে থাকো, আমি একটা ছবি তুলতে চাই কিন্তু ছায়া পড়ে, যেন ছবিটা তুলতে পারছি না। দেখো মানব দেহে প্রায় 50 ধরনের ফ্যাক্টর বা উপাদান থাকে, যারা রক্ততঞ্চন প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। মানবদেহে প্রায় 50টি ফ্যাক্টর বা উপাদান থাকে যারা রক্ততঞ্চন প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। লিখছ?
জি স্যার। দাঁড়ি সাথেই লেখো এর মধ্যে তেরোটি ফ্যাক্টর থাকে যারা, বা এর মধ্যে 13টি ফ্যাক্টর আছে, আছে লিখলে ভালো হয়, এর মধ্যে 13টি ফ্যাক্টর আছে যারা রক্ত তঞ্চন প্রক্রিয়াকে উদ্দীপিত করে। এর মধ্যে 13টি ফ্যাক্টর আছে যারা রক্ত তঞ্চন প্রক্রিয়াকে উদ্দীপিত করে। কি করে স্যার? উদ্দীপিত উদ্দীপিত উদ্দীপিত। এর মধ্যে 13টি ফ্যাক্টর আছে যারা রক্ত তঞ্চন প্রক্রিয়াকে উদ্দীপিত করে, কমা এদেরকে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। প্রোকোয়াগুল্যান্ট শব্দটা আমি লিখে দিচ্ছি, দেখো PRO প্রো কোয়াগুল্যান্ট, এদেরকে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। এর মধ্যে 13টি ফ্যাক্টর আছে যারা রক্ত তঞ্চন প্রক্রিয়াকে উদ্দীপিত করে, যাদেরকে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। স্যার হ্যাঁ কি? স্যার কোয়াগুলেন্টের ওই এল এর পর ই হবে না? কোয়াগুল্যান্ট LANT কোয়াগুল্যান্ট COA আঙ্গুল দিয়ে লিখিত, ভালো করে লেখা যায় না, GULANT, যাদেরকে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। লিখতে পারছো? এর মধ্যে 13টি ফ্যাক্টর আছে যারা রক্ত তঞ্চন প্রক্রিয়াকে উদ্দীপিত করে, যাদেরকে প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো অবশিষ্ট ফ্যাক্টরগুলি রক্ততঞ্চন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যাদেরকে অ্যান্টিকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। অবশিষ্ট ফ্যাক্টরগুলি রক্ততঞ্চন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যাদেরকে অ্যান্টিকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। অবশিষ্ট ফ্যাক্টরগুলি রক্ততঞ্চন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যাদেরকে অ্যান্টিকোয়াগুল্যান্ট ফ্যাক্টর বলে। লিখতে পারছো? জি স্যার। সাথে লেখো, নিচে আলাদা লাইন করে লেখো, সাথে নিচে আলাদা লাইন করে লেখো প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর সমূহ নিম্নরূপ। প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর সমূহ নিম্নরূপ। তোমার বইও আছে, আমি এখানে স্ক্রিনে দিয়েছি, এখান থেকে দেখে দেখে এই কথাগুলো লেখো, এগুলো লেখা লাগবে না। এই যে ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, এখানে 13টা ফ্যাক্টরের নাম আছে। এই সবকটা নাম এখানে লিখে তারপর আজকের ক্লাস ছুটি হবে। আমি অপেক্ষায় থাকলাম, তোমরা লিখো। স্যার ছবিগুলো একটু গ্রুপে দিয়ে দিবেন। আরে তোমার বইয়েই আছে ছবিতে। আচ্ছা তারপর আমি গ্রুপে দিয়ে দেবো। তোমার বই বের করো, বই আছে হাতের কাছে? জি স্যার। বইটা বের করো তো। বই দেখে দেখে লিখতে হবে, এখানে কোনো আলাদা কেরামতির কিছু নাই। বই বের করো, রক্ত তঞ্চনের আইটেম আছে, বের করো। দেখো আজমলের বইতে আছে কিনা আমি জানি না, এটা অন্য বই থেকে ছবি দিছি। স্যার 152 পেজ। আছে তো না? আজমলের বইতে আছে তো? জি স্যার। জি স্যার, দেওয়া আছে 13টাই। হ্যাঁ দেওয়া আছে। এই ফ্যাক্টর 13টার নাম লেখা তারপরে উঠবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নাম না লিখে উঠবা না কিন্তু। হ্যাঁ নাম না লিখে উঠবা না কিন্তু। স্যার রেকর্ডটা একটু দিয়েন। হ্যাঁ রেকর্ড দিব না, হ্যাঁ রেকর্ড দিব, 10 মিনিট লাগবে প্রসেস করতে, তারপর দিতেছি। আর কালকে আমরা এই রক্ত তঞ্চনের প্রক্রিয়াটা আলোচনা করে লিখে দেব। 13টা ফ্যাক্টর না লিখে উঠবা না। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।